দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। টাকার কুমির গোল্ডেন মনিরের পৃষ্ঠপোষকদের খোঁজে র্যাব, 3 মামলায় 18 দিনের রিমান্ড। আবারও আলোচনায় কানাডার বেগমপাড়া, অর্থ পাচারকারীদের নাম ঠিকানা চান হাইকোর্ট। মাদকের ছোবল থেকে পুলিশকে রক্ষার উদ্যোগ, ডোপ টেস্টে ফাঁসলেন 68 সদস্য, পজিটিভ হলেই হারাতে হচ্ছে চাকরি। ভুলবশত পড়ি নাই, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এইবার থেকে ইনশাআল্লাহ পড়ব। জেল জরিমানাতেও মাস্ক পরায় অনীহা, করোনায় দ্বিগুণ শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো অপরিকল্পিত বিদ্যুৎ নিয়ে। আজকে দৈনিক সমকালে একটা খবর নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। সেখানে কিভাবে আমাদের যে পরিমাণ চাহিদা তার প্রায় দ্বিগুণ পরিমাণ আমরা উৎপাদন করছি এখন, সে নিয়ে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ব্যবস্থাপনায় যেখানে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে, আজকে এই 10 বছর পরে এসে তার যৌক্তিকতা কতখানি থেকে গেছে সেটা নিয়ে কথা বলতে চাই। এছাড়াও যে সঞ্চালন ব্যবস্থা আমাদের রয়েছে বিদ্যুতের ক্ষেত্রে, সেটির দুর্বলতা কাটিয়ে উঠতে কী করছে সরকার, সেটাও আমরা জানবার চেষ্টা করব। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব সদরুল হাসান, তিনি বিশেষ প্রতিনিধি ইউএনবি। আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, তিনি জ্বালানি উপদেষ্টা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, এবং আছেন জনাব মোহাম্মদ হোসাইন, তিনি মহাপরিচালক পাওয়ার সেল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতে যে প্রসঙ্গে কথা বলছিলাম তা নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিতে চাই। 150-র উপরে বিদ্যুৎ কেন্দ্র এখন পুরো দেশ জুড়ে, নির্মাণ চলছে আরও বেশ কয়েকটির। ক্যাপটিভ সহ উৎপাদন ক্ষমতাও ছাড়িয়েছে 23,500 মেগাওয়াট, যা প্রতি বছরই বাড়ছে গড়ে 10 থেকে 15% হারে। তবে উৎপাদন বৃদ্ধির ঊর্ধ্বমুখী এই ধারার সাথে সমান্তরালে হাঁটতে পারছে না চাহিদা। পিডিবির প্রতিবেদন বলছে 2019-20 অর্থ বছরে উৎপাদন বেড়েছে 7.5%, বিপরীতে প্রকৃত ব্যবহার বেড়েছে 1%-এর কিছু বেশি। আগের অর্থ বছরেও প্রায় 19% উৎপাদন বৃদ্ধির বিপরীতে ব্যবহার বেড়েছিল 12.5%, অর্থাৎ প্রতি বছরই যুক্ত হচ্ছে অলস ক্ষমতা। আসলে ক্যাপাসিটিটা তো জেনারেশন প্ল্যানিং উপরে নির্ভর করে। এই প্ল্যানিংটা তো সপ্তম 5 ইয়ার্স প্ল্যান যেটা ছিল সেটা অনুযায়ী করা হয়েছিল, কিন্তু আমাদের তো আর হিসাবে ছিল না যে দেশের পরিস্থিতি এরকম খারাপ হবে প্যান্ডামিকের কারণে, আসলে করোনা ভাইরাসের জন্য। উৎপাদনকে ম্যাচ করানোর জন্য আপনি বিতরণ বা সঞ্চালন লাইনও বাড়িয়ে যাচ্ছেন, তার মানে কি হারে আপনি ব্যয় বাড়াচ্ছেন, অযৌক্তিক ব্যয় বাড়াচ্ছেন। আমরা যে অযৌক্তিক ব্যয় বৃদ্ধিকে সমন্বয় করা হলে আমাদের বিদ্যুতের দাম বাড়ানো যায় না, কমানো যায়, ভর্তুকির তো প্রশ্নই ওঠে না। সেই কথাটি আজকের প্রেক্ষাপটে আরো সুস্পষ্টভাবে প্রমাণ হয়। ক্ষমতার বাইরে ব্যয় ব্যবস্থাপনা নিয়েও অদক্ষতার ছাপ এই খাতে। কেন্দ্রগুলোতে উৎপাদিত বিদ্যুতের একমাত্র ক্রেতা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সবশেষ অর্থ বছরে সংস্থাটি এর পেছনে ব্যয় করেছিল 41,000 কোটির বেশি। তবে পিডিবির নিজস্ব কিংবা সরকারি কেন্দ্র থেকে কম কেনা হলেও 8.5% খরচ বেড়েছে আমদানি বাবদ। কেবল তাই নয়, বছর ব্যবধানে সার্বিকভাবে ইউনিট প্রতি উৎপাদন ব্যয় কমলেও ভারত থেকে কেনা হয়েছে 10% বেশি দামে। দেশে বিদ্যুৎ বসে থাকে সেগুলো কিন্তু তেলের পাওয়ার স্টেশন চালাইলে যেটা লেভেলাইজ ট্যারিফ, তার তুলনায় কিন্তু ইম্পোর্ট পাওয়ারটা লেভেলাইজ ট্যারিফ কম। সেই জন্য আমাদের যেহেতু আমাদের পুরো বিশ্বের প্ল্যানিংয়েই কিন্তু ম্যারিট অর্ডার আছে, এবং প্রতি মাসেই ম্যারিট অর্ডারটা কিন্তু আপডেট করা হয়, এবং এই আপডেটেশন অনুযায়ী কিন্তু পিজিসিবি সিস্টেমটাকে চালায়। সুতরাং এটা যেটা আসলে মূল্য সাশ্রয়ী সে প্ল্যানটাই কিন্তু আগে আসে, সেটা ইম্পোর্ট হোক আর জেনারেশন হোক। চাহিদা কম থাকায় সবশেষ অর্থ বছরে কিছুটা কমেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভর্তুকি। শুরুতেই অধ্যাপক আলম, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতির কথা আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, সেখানে চাহিদা যেমনটা ভাবা হয়েছিল বাড়বে তেমনটা বাড়েনি, কিন্তু উৎপাদন বাড়ানো হয়েছে। এর মধ্যে যে কুইক রেন্টাল রয়েছে সেগুলো
শুরুতে অল্প সময়ের কথা বলা হলেও প্রায় 1 দশক ধরে সেগুলো চলছে। এর পেছনে কি কোনো যুক্তি খুঁজে পান আপনি? পেছনে যুক্তি খোঁজার আগে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা এপ্রিল মাসের দিকে বিআরসিকে একটি পত্র দিলাম যে চাহিদা ড্রাস্টিক্যালি কমে গেছে। যে চাহিদা ধরে বিদ্যুতের মূল্যহার বৃদ্ধি করা হয়েছিল, ঘাটতি ক্যালকুলেশন করা হয়েছিল, ভর্তুকি সরকারের কাছে না হচ্ছে, আমাদের বিদ্যুতের মূল্য চাওয়া হয়েছে, সেক্ষেত্রে 10% বিদ্যুতের খরচ বাড়বে 2000 সালে, সেটা ধরে। কিন্তু বাস্তবে দেখা গেল 1.5% বিদ্যুতের খরচের প্রবৃদ্ধি গত বছরের অর্থ বছরের তুলনায় বেড়েছে। তার মানে প্রায় 8.5% বেশি ধরে আমাদের কাছে অর্থ নেওয়া হয়েছে, এবং তাতে করে ঘাটতি কমে যাওয়ার প্রায় 35 থেকে 3600 কোটি টাকা। যখন মূল্যহার নির্ধারণ করা হয় তখন ছিল 36, 37, 3800 টাকা ঘাটতি। তার মানে পুরা ঘাটতি সমন্বয় করলে, এই টাকা দিয়ে সমন্বয় করলে মূল্য বৃদ্ধিও করা লাগে না, প্লাস ভর্তুকিও থাকে না। এরকম একটা অবস্থায় আমরা বললাম বিদ্যুতের দাম কমানো যায়। তাছাড়া ক্যাপাসিটি চার্জ দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যে উৎপাদনে রাখা হয়েছে, তার জন্য ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে যাওয়া হচ্ছে, এটাও অন্যায় এবং অযৌক্তিক। ভোক্তার সঠিক দামে, অর্থাৎ সঠিক মাপে এবং সঠিক মানে কোনো পণ্য বা সেবা পাওয়া ভোক্তার অধিকার। সেই অধিকার একটা আইনসম্মত অধিকার, সেই অধিকার থেকে ভোক্তাকে বঞ্চিত করা কোনোভাবেই সুযোগ নেই। দেশের আইন, সংবিধান এবং জাতিসংঘের সনদ সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে বিআরসি বলল যে আমরা কোনো অ্যাপ্লিকেশন করলে নিতে পারবো না আমলে, এটা ইউটিলিটিকে করতে হবে, অর্থাৎ সরকারকে করতে হবে। কিন্তু সরকারের কাছে আমাদের এই বক্তব্য পৌঁছানো হয়নি। সরকারকে পরামর্শ দেওয়া এবং যে কোনো সমস্যা নিরপেক্ষ জায়গা থেকে, ভোক্তার স্বার্থে, ভোক্তার অধিকার সুরক্ষার দায়িত্বের জায়গা থেকে বিআরসির এটা করণীয় ছিল। সরকার নিজেও জানে না যে আসলে কত টাকা সারপ্লাস হয়ে গেছে বাই দিস টাইম। কিছুটা শুনলেন আপনারা যে চেয়ারম্যান সাহেবের বক্তব্য বা আলোচ্য প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে যে কিছু মানে ব্যয়, অর্থাৎ চাহিদা কমে যাওয়ার কারণে, বিদ্যুতের খরচ কমে যাওয়ার কারণে কিছু ভর্তুকি কমে যাবে। কত কমে যাবে সেই হিসাব দেওয়া, এবং তার জন্য বিদ্যুতের মূল্যহার পুনর্নির্ধারণের প্রশ্নটি আসবে কি আসবে না, এই বিষয়টি কিন্তু গুরুত্ব পায়নি। অতীতে এইরকম একটা ঘটনা ঘটেছিল যে 20% প্রবৃদ্ধি ধরে মূল্যহার নির্ধারণ করার পরে দেখা গেল যে 10% প্রবৃদ্ধি হয়নি। তখন আমাদের হিসেবে 2,500 কোটি টাকা সারপ্লাস হয়েছিল, সেই টাকা সমন্বয়ের জন্য সমন্বয় করা হয়নি। পরবর্তী বছরগুলোতে সেটা সমন্বয় দেখিয়ে একটা নামকা অস্তে বুঝ দিয়েছে বিআরসি। এই যে বিষয়টি এখন আমি সামনে আসছি, যে আপনি আমার কাছ থেকে যে মূল্যহার নির্ধারণ করছেন, সেখানে অ্যাক্টিভ শুভঙ্করের বাকি রয়ে গেছে। আপনি যে সম্পদই তৈরি করবেন, সে সম্পদ আমার কাজে লাগুক আর না লাগুক, সেটা মূল্যহারের সমন্বয় করে বিদ্যুতের মূল্যহার নির্ধারণ করবেন, বা গ্যাসের মূল্যহার নির্ধারণ করবে, জ্বালানির মূল্যহার নির্ধারণ করবেন। যদি কোনো সম্পদ কাজে না লাগে, তার উপরে কিন্তু আপনি অবচয় নিতে পারবেন না, তার উপরে আপনি মুনাফা নিতে পারবেন না, তার উপরে আমি কর, ভ্যাট, ট্যাক্স নিতে পারবেন না। যতটুকু আমার সেবায় লাগবে ততটুকুর উপরে আপনি মূল্যহার নির্ধারণে সমন্বয় করতে পারবেন। কিন্তু বিআরসি এক প্রবিধানমালা তৈরি করেছে, সেখানে কোনো সম্পদ তৈরি করে যদি এখানে তৈরি করে হ্যান্ড ওভার করলেই গোটাটা সমন্বয় হবে। আসেন সঞ্চালনের ক্ষেত্রে, এক ইউনিট পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎ যতটুকু উৎপাদন হয় তা একটি সঞ্চালন লাইনেই করা সম্ভব। সেকেন্ড ইউনিটের এখন পর্যন্ত উৎপাদনেই আসেনি, এবং সেটার জন্য আলাদা ট্রান্সমিশন লাইন তৈরি করা হয়েছে। সেই ট্রান্সমিশন লাইন এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটাকেও কাজে লাগানো দেখিয়ে কন্ট্রাক্টরকে বা পিজিসিপিকে এটাকে দেখিয়ে, এটার ওই একই কথা যে মূল্যহারে সমন্বয় করা হবে, সম্পদ বুক ভ্যালুতে চলে আসবে, অবচয় দেওয়া হবে, মুনাফা দেওয়া হবে, কর, ট্যাক্স, ভ্যাট দেওয়া হবে। এই এই যে বিষয়গুলো, এখানে একটি বড় ধরনের প্রহসন এবং প্রতারণা রয়েছে। সরকারের আইনানুগ প্রতিষ্ঠানগুলো, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানগুলো, যেমন বিদ্যুৎ বিভাগ এই সমস্ত পলিসির জায়গায় তারা রেগুলেটর হিসেবে কাজ করবে, কিন্তু তারা সেখানে রেগুলেটর হিসেবে কাজ করতে যেয়ে ভোক্তাদেরকে প্রতারণা করছে,
ভোক্তাদেরকে ঠকাচ্ছে এবং তারা প্রতারণা এবং ঠকানোর মধ্য দিয়ে জি। তারা কিন্তু রেগুলেটর হিসেবে কাজ করছে না, তারা প্রত্যেকটা কোম্পানির নির্বাহী ক্ষমতা ভোগ করছে এবং সেই নির্বাহী ক্ষমতা ভোগ করার বলে নানা ধরনের আর্থিক সুবিধা এবং ক্ষমতা ব্যবহার করে দৃশ্যত অদৃশ্যত নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে জি। এবং সেখানে যত ধরনের অব্যবস্থা আছে, অপরিকল্পনা আছে, এরকম ব্যয় বৃদ্ধির বিষয়গুলো আছে, তারা প্রশ্রয় দিয়ে যাচ্ছে। রেগুলেটর হিসেবে তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। এটা গেল একদিকে। জি, অন্যদিকে আপনার কাছে আমরা ফিরবো রাজনীতির আবারও দিকে জনাব আলম, একটু মোহাম্মদ হোসেনের কাছ থেকে ঘুরে আসতে চাই। এই যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম এখন, সেখানে সবার আগে যেটি আসে এই যে কুইক রেন্টাল বলুন, রেন্টাল বলুন, যেগুলো বেসরকারি খাতে রয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে 19 বা 20 ভাগ ব্যবহার পরেও সেখানে যেটা ক্যাপাসিটি চার্জ বিপুল পরিমাণ টাকা সেক্ষেত্রে দেওয়া হচ্ছে। একটা হিসেবে দেখানো হচ্ছে 10 বছরে প্রায় 64,000 কোটি টাকার মতন সেখানে চলে যাচ্ছে। তো সেগুলো এখন পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে কেন? এগুলো নবায়ন কেন হচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে প্রতিবেদনটা খুব কেয়ারফুলি শুনছিলাম, এবং প্রতিবেদনে অবশ্যই আজকাল তো যেহেতু আপনার এই মুক্তবাক টাইটেলের সাথে মিল আছে, আজকে এখন মিডিয়ার অনেক স্বাধীনতা আছে, মিডিয়া তার অপিনিয়ন দিতে পারে, মিডিয়ার সাথে যারা বক্তব্য রাখেন তারাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় সেগুলো যদি বস্তুনিষ্ঠ হয় তাহলে ভালো হয়। বিশেষ করে বিশেষজ্ঞরা যখন কথা বলেন, যেমন প্রতিবেদন দেখলাম যে প্রফেসর শামসুল আলম বলছিল যে উৎপাদনের যেহেতু ক্ষমতা আমরা চাহিদার তুলনায় বাড়িয়েছি, সেই কারণে সঞ্চালন লাইনও বাড়ানো হচ্ছে, যেটা আরো ব্যয় বাড়াচ্ছে। এটা আদতে ঠিক নয়, কারণ আমরা বরং আমাদের যে উৎপাদন সক্ষমতা সেটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারছি না, আমাদের বরং এই সঞ্চালন এবং বিতরণের সক্ষমতার বরং ঘাটতি। সেই জন্য আমরা কিন্তু আমাদের সঞ্চালনের আমি এই জায়গাটা ডিজি সাহেবকে থামাতে চাই, এই জায়গাটা থামাতে চাই শুধু এই পয়েন্টটাতে। আচ্ছা, আপনি থামাবেন, আমি শেষ করি। আমি ঠিক আছে, আমি পয়েন্টটা শেষ করি। ফিরি আপনার কাছে আবারও একটু শুনে নিই। আমরা আমাদের যে বরং এই যে ইন্ডাস্ট্রি গুলোকে যদি আজকে আমরা আমাদের যদি এই গ্রিডে আনতে পারতাম, তাহলে হয়তো এখন যেটা মনে হচ্ছে যে আমাদের যে সারপ্লাস, যেটা স্বাভাবিকের তুলনায় বেশি, সেটা হয়তো মনে হতো না। সেই কারণে বরং আমাদেরকে সঞ্চালন ব্যবস্থাকে এখন যা আছে বরং এর থেকেও আমাদেরকে আরো সক্ষমতা বাড়াতে হবে, এটাই আমি বিশ্বাস করি। এখন আসেই আপনি যেটা বললেন যে আমাদের যে রেন্টাল, কুইক রেন্টাল যেগুলি ধরেন স্বাক্ষর হয়েছে, নতুন করে কিন্তু বিগত 3-4 বছরে কিন্তু কোনো কুইক রেন্টালের তো অস্তিত্বই নাই। যেহেতু কুইক রেন্টাল মানে তখন একটা ক্রাইসিস মুহূর্তে, কুইক রেন্টাল মানে হলো দ্রুত সময় বিদ্যুৎ আনার জন্য কিছু রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে স্বাক্ষর করা হয়েছিল, সেগুলো এখন আর সেরকম নাই। এখন গত 3-4 বছরে ইভেন রেন্টালেরও কিন্তু কোনো নতুন করে স্বাক্ষরিত হয়নি। কিন্তু নবায়ন তো করছেন আপনারা। হ্যাঁ, নবায়নের বিষয়টা বলি। নবায়ন যখন আমরা করি তখন কিন্তু এরা রেন্টাল চরিত্রটা থাকছে না, কারণ আপনি জানেন যে আমরা যখন নবায়ন করি, যেভাবে তাদের সেই রেন্টটাকে ধরা হয়েছিল সেগুলোকে বরং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেটা হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পে, এবং সেই আদলে সে করা হচ্ছে। যেগুলো যদি থাকতো সেখানে মূলত এর এনার্জি যে প্রাইসটা, সেখানে কি ক্যাপাসিটি চার্জ রাখা হচ্ছে না এখন? না, রেন্টালে এমনিও কিন্তু ক্যাপাসিটি চার্জ নাই, এটা রেন্ট থাকতো। সেটাও যেটা বললাম যে যেহেতু তাদের রেন্টালের পিরিয়ড শেষ হয়ে গেছে, ওখানে বেসিক্যালি এনার্জি কস্ট এর সাথে একটা ভেরিয়েবল ওভার কস্ট করে ড্রাস্টিক্যালি কিন্তু এদের যে সাথে যে চুক্তি মূল্যটা এটা কমানো হয়েছে। সেই কারণে এটা সার্বিকভাবে জাতীয় স্বার্থের কথা চিন্তা করি, কিন্তু কারণ আলটিমেটলি তো এই যে ধরেন রেন্টাল বলেন বা বিদ্যুৎ কেন্দ্র, এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র যখন আসে তার যদি সক্ষমতা থাকে, এর ইনভেস্টমেন্টটা ফরেন কারেন্সি, এত রাষ্ট্রের ইনভলভমেন্ট থাকে। আমরা যদি সেটাকে যদি মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সেটাকে যদি কন্টিনিউ করতে পারি, এটা কিন্তু উভয় পক্ষের জন্য লাভজনক, একটা নতুন বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা না করে। তো সেভাবেই কিন্তু এগুলিকে করা হয়েছে। তবে আমাদের এখন কিন্তু সবগুলি কিন্তু প্রায় রিটায়ারমেন্ট পথেই, অর্থাৎ যার যার চুক্তি, এবং সেগুলো কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এগুলো রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। জি, অধ্যাপক আলম বোধহয় কিছু যোগ করতে যাচ্ছিলেন খুব সংক্ষেপে। জি, আমি ডিজি সাহেবের প্রথম কথাটা আমাকে একটু উত্তর দেওয়ার সুযোগ দেন। উনি সঞ্চালন লাইনের কথা যেটা বলেছেন, যে সঞ্চালন লাইনের ক্ষমতা সীমাবদ্ধতার কারণে
উৎপাদিত ক্ষমতার বিদ্যুৎ আমরা গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারছি না, যে কারণে সঞ্চালন ক্ষমতা বাড়ানো দরকার। আমি যে তথ্য দিয়েছি আমি নিজে দেইনি, গণশুনানিতে পিজিসিপি 2015 সালে বলেছে তাদের উৎপাদন ক্ষমতা সারপ্লাস, সেই অনুযায়ী তারা যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সরবরাহ করার কথা ছিল সরবরাহ হয়নি। তখন উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও ঘাটতি কমানোর জন্য উৎপাদন ক্ষমতা বসায় রাখা হতো, 1 নাম্বার। পরবর্তীতে যখন বিদ্যুতের মূল্য গতবারে তারা যখন সঞ্চালন চার্জ বৃদ্ধি, মাঝখানে সঞ্চালন চার্জ বৃদ্ধি করার জন্য তারা আসেনি, 21% সঞ্চালন চার্জ বৃদ্ধি করে নিয়ে গেছে চাহিদা কম থাকা সত্ত্বেও। তারা এসেছিল গত যে মূল্য বৃদ্ধি হলো ওদের বছরখানেক হয়নি, তখন তারা সঞ্চালন চার্জ বৃদ্ধির জন্য এসেছিল 27 পয়সা থেকে। অধ্যাপক আলম, আরেকটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। তখন তারা স্পষ্ট বলে গেছে যে যে আপনার কাছে সঞ্চালন ফিরবো আবারও ক্ষমতা, অধ্যাপক আলম। আমি বলিনি এই কথাটা, সঞ্চালন ক্ষমতা তাদের যেটা বিদ্যমান আছে 10% বৃদ্ধি প্রবৃদ্ধির বিদ্যুৎ সঞ্চালন তারা করতে পারে, তাদের কোনো ঘাটতি নেই, এটা তারা তথ্য প্রমাণ দিয়ে গেছে। আপনি ডিজি সাহেব যেটা বলছেন আরবিটারি বলছেন, এটা তাদের আবার বলি নাই। হ্যাঁ। আমি আপনি না, নিজেও জানেন তারা যে বলে আমাদের গেছে, একটু তাদের আমরা প্রমাণ দিয়ে না, গেছে। আপনি জনাব আপনি- শেষ মোহাম্মদ করেন, হোসেন এবং আমার কথা অধ্যাপক আলম, শেষ করতে দেন। আপনাদের কাছে আপনারা ফিরবো। যেটা বলে গেছে, না, এবার আসেন। অধ্যাপক আলম, আমাদের একটা বিরতির আসলে আপনার সময় বিশেষজ্ঞ হচ্ছে। অভিমত কি? থামেন, আমার কোনো এখানে না, অভিমত নেই। না, আপনাকে দিতে হবে তো, আপনি একজন বিশেষজ্ঞ। না, আপনি না, বলুন যে এখন আমি আচ্ছা, আপনাদের দুজনের কাছে এবার ফিরবো, আসেন, একটু তথ্য সদরুল দিচ্ছি, হাসানের কাছ তথ্য। থেকে ঘুরে আসতে চাই, তার কি বলার রয়েছে আপনাদের কাছে আবারও আসবো। নিশ্চয়ই শুনছিলেন বিষয়গুলো, সেখানে এই যে আপনার বিশ্লেষণটা কি, এই যে বিপুল পরিমাণে যে চাহিদা তার বিপরীতে উৎপাদনের যে একটা ফারাক থেকে যাচ্ছে, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং যারা দর্শক শ্রোতা দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে বিদ্যুৎ সেক্টর নিয়ে আমি রিপোর্টিং করি অলমোস্ট প্রায় 25 বছর, এবং এটার দুঃসময়ও দেখেছি, ভালো সময়ে দেখেছি, এখন আবার দুঃসময় দেখছি। তো আমার যেটা বিশ্লেষণ, আপনি যেটা বললেন, মূলত আসলে প্ল্যানিংটাতেই গোড়াতেই গলদ। প্ল্যানিংটার সময় সমন্বয় যেভাবে করা দরকার ছিল সেই ফাইন টিউনিংগুলো এখানে হয়নি। প্রথমত হচ্ছে যে গভর্নমেন্ট যে 7% বা 8% জিডিপি গ্রোথকে ধরে বিদ্যুতের যে পরিকল্পনা করছে, সেখানে আসলে ওই পরিকল্পনাটার মধ্যে অনেক আমি বলবো যে একটা ঘাটতি ছিল। ঘাটতিটা হলো এরকম, গভর্নমেন্ট একটা বড় ধরনের আপনার ডিমান্ড আশা করেছিল যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আসবে। আসলে পৃথিবীর সব দেশেই মূল কনজিউমার কিন্তু লার্জ কনজিউমার বা যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার। আমাদের কিন্তু এখানে আমাদের সার্ভিস সেক্টর গ্রো করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেভাবে গ্রো করার কথা ছিল সেভাবে কিন্তু গ্রো করেনি, যার কারণে আমাদের এখানে বলা হচ্ছে যে জবলেস গ্রোথ। অর্থাৎ ইন্ডাস্ট্রি হলে সেখানে জব ক্রিয়েট হবে। তো ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা না হওয়াতে গভর্নমেন্টের যে টার্গেট যেটা ছিল সেই অনুযায়ী গভর্নমেন্টের বিদ্যুৎ সেক্টর এগিয়ে গেছে, এবং খুব অ্যাগ্রেসিভলি এগিয়ে গেছে এই জন্যে যে এখানে যারা গভর্নমেন্টের ব্লেসড আপনার ব্যবসায়ী তারা খুব অ্যাগ্রেসিভলি এখানে এসেছে। তারা গভর্নমেন্টকে পার্সু করে যে যেভাবে পারে প্রত্যেকেই চেষ্টা করেছে। উৎপাদন ক্ষমতার অর্ধেকটাই তো বোধহয় বেসরকারি। এক্স্যাক্টলি, অর্ধেকের বেশি, এখন অর্ধেকের বেশি। যে যেভাবে পেরেছে এখানে পার্সু করে একটা বা দুইটা বা তিনটা করে পাওয়ার প্ল্যান্ট নিয়েছে, কারণ এখানে গ্যারান্টিড বিজনেস। গভর্নমেন্ট আপনার কাছ থেকে কিনছে এবং আপনি পেমেন্টটা গ্যারান্টিড। গভর্নমেন্টের লস হোক লাভ হোক আপনি কিন্তু সবসময় পেমেন্ট পেয়েই যাবেন। এই যে ব্যবসা, এই ব্যবসাটাই আসলে আমাদেরকে শেষ করে দিয়েছে। এখানে গভর্নমেন্টের আরও অনেক উইজডম দেখানোর অনেক সুযোগ ছিল, অনেক ওয়াইজ পরিকল্পনা করার সুযোগ ছিল, এবং সবসময় একটা ফাইন টিউনিংয়ের মধ্যে থাকার দরকার ছিল যে আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কতটুকু হচ্ছে, আমার তাহলে ইলেকট্রিসিটি গ্রোথ আমি কোনভাবে নিব। কিন্তু সেটা না করে ইলেকট্রিসিটির আপনার উৎপাদন বাড়িয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন কিন্তু আসে নাই, ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ড সেটা আসে নাই। এটা হচ্ছে 1 নম্বর সংকট। দ্বিতীয় সংকটটা হচ্ছে যে আপনার আপনি দেখেন আমাদের ডিজি মহোদয় বললেন যে আমরা তো আসলে কুইক রেন্টাল আমরা রিনিউ করছি না। এই সম্ভবত গত মাসে, আমি যেহেতু ক্যাবিনেট পারচেজ কমিটি ফলো করি, সম্ভবত গত মাসেই আপনার একটা রেন্টাল পাওয়ারের রিনিউ হয়েছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে আর একটা বড় আপনার কি বলে ফাঁকি ঝুঁকির ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনি যখন ধরেন একটা কুইক রেন্টাল বা একটা রেন্টাল 5 ইয়ার্সের জন্য যখন আপনি
সেটা সেট আপ করেন, সেটা কিন্তু একটা কস্ট ক্যালকুলেশন হয় যে আপনি ব্যাংকের থেকে লোন নেবেন, লোন নিয়ে সেটা করবেন, একটা ট্যারিফ সেখানে সব কিছু মিলিয়ে ট্যারিফটা নির্ধারণ করে। যখন আপনি 2 বছর এক্সটেনশন দিচ্ছেন তখন কিন্তু তারা নতুন করে লোন নেওয়ার কোনো এখানে সুযোগ করে নাই, বিনিয়োগ করতে হচ্ছে দরকার হচ্ছে না। কিন্তু আপনি ট্যারিফটা কিন্তু 1 পয়সা বা আধা পয়সা সেখানে কমানো হয়, অথচ সেখানে ট্যারিফ কিন্তু অর্ধেকে নেমে আসার কথা। আরেকটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে, একটা বিরতির সময় হয়ে গেছে। এবং আমি আরেকটা উল্লেখ করি, বিরতির পর আপনার কাছে 2018 ফিরি, সালে, জি আমি তাহলে তাহলে একটু পরেই বিস্তারিত বলছি। শুনতে পারবো। দর্শক খানিকক্ষণ বাদে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসি, জনাব সদরুল হাসান, আপনাকে মাঝপথে থামিয়েছিলাম, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। আমি যে প্রসঙ্গটা এখানে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্ল্যানিংয়ের যে একটা গলদ ছিল সেটা তো আছেই। আপনার নিশ্চয়ই হয়তো খেয়াল আছে যে গত ইলেকশনের আগে, ইলেকশন 2018 সালের বা 19 সালের শুরুতে হলো 2018 সালে গভর্নমেন্ট হঠাৎ করেই কিছু ডিসরাপশন হয়েছে নানা জায়গায়। ওই ইলেকশনের কথাটা মাথায় রেখে তখন আবারও কুইক রেন্টাল এই জাতীয় কিছু পাওয়ার প্ল্যান্ট, প্রায় 3000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসার একটা পরিকল্পনা করেছিল। সেটা হয়তো 3000 আসেনি, কিন্তু শেষ পর্যন্ত আমার যতটুকু খেয়াল পড়ে 1800 বা 1900 মতো গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল। এবং তার মধ্যে কিছু ছিল যে 6 মাসের মধ্যে করতে হবে, কিছু ছিল 9 মাসের মধ্যে করতে হবে। এবং এগুলো বেশিরভাগই আপনার ডিজেল ফায়ার্ড অথবা ফার্নেস অয়েল ফায়ার্ড এই ধরনের পাওয়ার প্ল্যান্ট, এবং সেগুলোর কিন্তু ট্যারিফ ছিল অনেক হাই, যেহেতু খুব শর্ট টার্মের মধ্যে ওদেরকে আসতে হবে। ওরা সবাই ফেল করেছে। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টগুলো তারাই পেয়েছে যারা লং টার্ম পাওয়ার প্ল্যান্ট বা বেজ লোড পাওয়ার প্ল্যান্ট করার জন্য অলরেডি কন্ট্রাক্ট পেয়েছে। তারা এই বেশি দামের পাওয়ার প্ল্যান্টগুলো গভর্নমেন্টের কাছে নিয়ে আসার জন্যে তাদের ওইগুলো যেগুলো অনলাইনে ছিল সেগুলোর কাজ অনেকে সাসপেন্ড করে দিয়ে এখানে ওই মেশিনটা বসিয়ে দিয়ে বেশি টাকা নিয়ে গেছে, এই বেশি ট্যারিফ। এই যে আমাদের ডিজি সাহেব যেটা বললেন যে আমরা তো এখন দিচ্ছি না, তাহলে 2018 সালে আপনি তো বেশি দিন আগে না, আপনার তো ক্রাইসিস ছিল অনেক আগে, প্রায় 5 থেকে 7 বছর আগে। তাহলে আপনি 2018 সালে হঠাৎ করে আবার কি প্রয়োজন পড়লো এই কুইক রেন্টাল এবং রেন্টালের বেশি দামের আপনার বিদ্যুৎ কেনার জন্যে? এখানেও আপনার ওই এক ধরনের যারা ব্যবসায়ী সরকারের খুব ঘনিষ্ঠ তারাই কিন্তু এগুলো পেয়েছে, এবং যারা পাচ্ছে বারবার তারাই পাচ্ছে। তো এই জায়গায় এই যে নেক্সাস, এখানে যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রো করেছে, এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারলে গভর্নমেন্ট আসলে খুব আমি বলবো যে খুব প্র্যাগম্যাটিক কোনো ডিসিশন নিতে পারবে কিনা আমার এটা সন্দেহ আছে। কারণ এখানে এই ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্সটা গভর্নমেন্টের উপর। সঞ্চালন নিয়ে প্রচুর কথা হচ্ছিল, সেখানে আপনার মন্তব্য কি? সঞ্চালনের ব্যাপারটাও ঠিক একই রকম, যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যখন জেনারেশন আপনি বাড়াবেন তখন তো আপনার সেই রেশিও অনুযায়ী আপনি প্ল্যানিংও বাড়াবেন। কিন্তু শুধুমাত্র জেনারেশনে যেহেতু এটা সবাই লাভবান, ওখানে যারা ডিপার্টমেন্টের লোক আছে, এখানে বিগ প্রজেক্ট, বিগ মানি, সেখান থেকে বিগ মানি নানা দিকে স্প্রেড করার অনেক সুযোগ থাকে। সো তাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন বড় প্রজেক্ট করো, বড় প্রজেক্ট থেকে লাভবান হও, অনেকটা এরকম হয়েছে। যার কারণে আপনার জেনারেশনের প্রজেক্ট ধরেন মিনিমাম হচ্ছে 500 কোটি টাকা, ম্যাক্সিমাম তো 2000, 3000, 5000 কোটি টাকার প্রজেক্ট। তো ওই যেহেতু বড় বিজনেস ওখানেই কনসেন্ট্রেশনটা বেশি। ট্রান্সমিশনের দিকে যেই ধরনের ওই আপনার সমন্বিত যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। এবং এখনও আমি বলবো যে ট্রান্সমিশন যেটুকু আছে, যদি এই ক্যাপাসিটিকে ঠিক মতো করা যায় তাহলে হয়তো খুব অল্প কাজ করলেই অনেক কিছু করা যাবে, করা সম্ভব। মোহাম্মদ হোসেন মধ্যে কিছু যোগ করতে চাচ্ছিলেন? জি না, আমার প্রথম যোগ হলো যে সদর সাহেব যে তথ্য দিলেন যে সেটা 2018 সালে কুইক রেন্টাল বা রেন্টাল হয়েছে, এটা আমি প্রথম ওনার কাছ থেকে শুনলাম। আমরা 2018 সালে কোনো রেন্টাল কুইক রেন্টাল করি না। আমরা কিছু জরুরি ভিত্তিতে যেটা করা হয়েছিল, আমাদের যে ডিমান্ডটা শার্প রেজ করতেছিল সেই চিন্তা করে 2018 সালে কিছু লিকুইড ফুয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আমরা চুক্তি করেছিলাম যেন ওগুলোকে দ্রুত আনা যায় সেই কারণে। কিন্তু নামটা ভিন্ন, জিনিস সব একই। না না, নাম এক শুনেন, একটা নেচার আছে। আপনার একটা কুইক রেন্টালের প্রথম হলে ওটা রেন্ট হবে, এবং কুইক জন্য বলা হচ্ছে যেটা 3 মাস, 5 মাসে, 6 মাসে আসবে। রেন্টাল হলো যেটা রেন্ট করবো কিন্তু লং, কিন্তু এগুলো বেজ লোড পাওয়ার প্ল্যান্ট হিসাবে আপনার লং টার্ম বা মিডিয়াম টার্মের জন্য চুক্তি
হয়েছে। সুতরাং এগুলি কোনোটাই কিন্তু রেন্টাল কুইক রেন্টাল না আমার জানা মতে। মানে আপনার যদি কোনো তথ্য থাকে আপনারা তথ্য নিয়ে কাজ করেন, দিলে খুশি হব। বরং আজকে এটা অন ইয়ারে না হোক অফ ইয়ার আপনি আমাকে আমার দিন, আমি প্রশ্নটা হচ্ছে যে এই পাওয়ার সমৃদ্ধ প্ল্যান্ট করবো। জরুরি ভিত্তিতে হ্যাঁ। যেগুলো এনেছেন এগুলো ট্যারিফটা কি নরমাল ট্যারিফ ছিল না বেশি ট্যারিফ ছিল? এক আর এইগুলো আমার আপনার এখন হঠাৎ করে না, এখন ওই একটা সেটা সামান্য শুনেন, ক্রাইসিস হলো। সবুল সাহেব, জি ওটা তো বললাম তো একটা ট্যারিফ নির্ভর করে ফুয়েল টাইপের উপরে, তাই না? আপনার ধরেন ডিজেল ভিত্তিক হলে একরকম ট্যারিফ হবে, গ্যাস হলে আরেক রকম ট্যারিফ হবে। হ্যাঁ, সেই ট্যারিফটা তো আসলে ভ্যারি করে সেই বা আপনার টোটাল তার সেখানে ফিনান্সিং, টিকেটটার ফুয়েল কি হবে, কোন জায়গায় করতেছে, ইভাকুয়েশন ফ্যাসিলিটি কি আছে, সবকিছু মিলে কিন্তু ট্যারিফের কম্পোজিশন হয়। সেই জায়গাটা হয়তো এই স্বল্প সময় অ্যানালাইসিসটা আমি আপনাকে দিতে পারবো না, বাট একটা জিনিস আপনাকে বলতে পারি, এগুলো কিন্তু টাফ কম্পিটিশন এবং রেফারেন্স আগের গুলোকে ধরে রেফারেন্স ধরে কিন্তু সেভাবে নেগোসিয়েশন করে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। এটা হলো একটা কথা। দ্বিতীয় যেটা সেটা হলো যেটা সঞ্চালন নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, কোনটা? সঞ্চালন নিয়ে কথা হচ্ছিল। সঞ্চালন তো অবশ্যই আমি এদিক দিয়ে খুশি যে যেটা নিয়ে আমি আর প্রফেসর শামসুল আলম স্যার বিতর্ক জড়ালাম সেটা সদরুল বরং ক্লিয়ার করে দিল যে আমাদের সত্যি করতে যে হারে আমরা জেনারেশন একটা কমফোর্টেবল একটা অবস্থা এসেছি, যেটা আমরা বলি জেনারেশন সারপ্লাস উইথ সাম রিজার্ভ, সেইভাবে কিন্তু আসলে আমরা ইউনিফর্মলি আমাদের যে ট্রান্সমিশনের যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা করতে পারি না এখনো। কিন্তু যেমন গ্রেটার ময়মনসিংহে আমাদের যখন পিক ডিমান্ড হয় তখন কিন্তু আমাদের এই ট্রান্সমিশন বটলগুলোর জন্য আমরা কিন্তু সেখানে ইয়ে করতে পারি না। একইভাবে আমরা যদি বলি যে আমাদের যে নর্দার্ন পার্টে সেখানে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আছে। এরকম দেশের বিভিন্ন জায়গায় কিছু সমস্যা আছে যেগুলো আমাদের সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা, বিতরণের ক্ষেত্রে একই অবস্থা। আমরা এখন যেটা যেটা সদরুল সাহেব বললো যে এতদিন জেনারেশনটা অবশ্যই আগে তো আপনাকে পাওয়ার সিস্টেমটা এরকম যে উৎপাদন, সঞ্চালন, বিতরণ। আমরা জেনারেশন যেভাবে এখন একটা কমফোর্টেবল অবস্থা আসছি, এখন আমাদের ফোকাসটা কিন্তু ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এবং এবারে যে ধরেন প্রায় আমাদের আমার যতটুকু 80টার মতো বোধহয় প্রকল্প, এর মধ্যে বেশিরভাগই হলো ট্রান্সমিশন এবং 26টা প্রকল্প শুধু ইয়েতেই আপনার ট্রান্সমিশনে। সো আমরা কিন্তু এই জায়গায় কাজ করছি যেন আমরা এই যে যেটা সদরুল শুরুতে বললো, দ্যাট ইজ এ ভ্যালিড পয়েন্ট, যে সেটা হলো যে যদিও সে বলছে যে পরিকল্পনার গলদ, আমি বলবো যে এটা ঠিক গলদের বিষয় না। আসলে যে কোনো একটা প্ল্যানিং করা হয় কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, সেগুলো হয়তো শেষ পর্যন্ত আমার নতুন ইন্ডাস্ট্রি আসবে এবং এই ধরনের গ্রোথ হবে, কিন্তু সেটা বিভিন্ন কারণে, যেমন এই যে করোনা গত এক বছরে এর জন্য আমাদের 3000 মেগাওয়াট ডিমান্ড কমে গেছে, সেটা কি এটা কেউ ভাবতে পারছে? এইসব কারণে আলমের কাছে আমাদের হয়তো সেই পরিমাণ চাহিদাটা আমাদের আসে না, সেটা অন্য কথা। কিন্তু প্ল্যানিং তো সবসময় এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হয় টাইম টাইম, সেটা আমরা করছি। অধ্যাপক আলম, এই যে পরিকল্পনার সমন্বয় করার কথা এইমাত্র জনাব হোসেন বলছিলেন, সেটা কি করার সুযোগ ছিল এর চেয়ে ভালোভাবে? সুযোগ ছিল। এখন আপনাকে হিস্ট্রিক্যালি দেখতে হবে যে সরকার আসার পরে একটা পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান করেছিল 2021, তারপরে 2030 এক্সটেনশন। সেই পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান ফলো করেই তৈরি হবে পাঠশালা পরিকল্পনা। সেই পাঠশালা পরিকল্পনা তৈরি করেছে, পার্টিসিপেটরি পার্সপেক্টিভ তৈরি করেছে প্ল্যানিং কমিশন। এইবার আসেন সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য, সেখানেই ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং জেনারেশনের সমন্বয় হয়ে যাওয়ার কথা। এবার মাঠ পর্যায়ে যে পরিকল্পনার কথা আজকে উঠে এসছে আমাদের আলোচনায়, যে পরিকল্পনাহীনতার কথা বা পরিকল্পনায় বা অব্যবস্থার কথা যেটা উঠে এসছে আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়, সেই জায়গাটাই আমি লক্ষ্য করতে বলবো যে কোনো পাঠশালা পরিকল্পনার সঙ্গে মাঠ পর্যায়ে যে পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি তার কোনো সামঞ্জস্যতা নেই। পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানে ড্রাস্টিক্যালি বলা হয়েছে যে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে না, কয়লা গ্র্যাজুয়ালি বাড়ানো হবে, ইনক্রিমেন্টাল যে চাহিদা হবে তার জন্য ইনক্রিমেন্টাল জেনারেশন বৃদ্ধি হবে, সেইভাবে একটা দিক নির্দেশনা পার্টিসিপেটরি প্রেক্ষিত পরিকল্পনায় ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কথাটা সদরুল বললেন যে 2018 সালে এসে 3000 তেল বিদ্যুৎ কেন্দ্র জরুরি ভিত্তিতে করতে হবে গ্রীষ্মের সংকট মোকাবেলার জন্য, এই কথা বলে
বিদ্যুৎ সচিব চিঠি ইস্যু করে ফেললেন এবং সেইটা হলো কিসের ভিত্তিতে? একটা মিটিং হলো, সেই মিটিংয়ে চাহিদা চাওয়া হলো, তারা আরবিটারিলি ফিল্ড লেভেল থেকে ডিপিলিটি পর্যায়ে চাহিদা দিল, তার উপরে ভিত্তি করে জরুরি চিঠি ইস্যু করে ফেলা হলো এবং তারপরেই 6 মাস পরে বলা হচ্ছে যে আমরা এখন বিদ্যুৎ রপ্তানি করার ক্ষমতা রেখে ফেলছি। এটাকে কি আপনি পরিকল্পনা বলবেন, নাকি এটাকে পরিকল্পনাহীনতা বলবেন? যে পরিকল্পনা অনুযায়ী 5 সালা 6ষ্ঠ বার্ষিকী পরিকল্পনা, 7ম বার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল, তার সঙ্গে কি কোনো সামঞ্জস্যতা আছে? কোনো সামঞ্জস্যতা নেই। আজকে যে সামঞ্জস্যহীনতার কথা বলা হচ্ছে সেটাই অপরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতের উন্নয়নেরই নামান্তর। এই সব ব্যাপারগুলো, অব্যবস্থাগুলো। এইবার আসেন আপনি 2015-14-15 সালে পর্যন্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ডেকে নিয়ে এসে বলেছেন যে তোমরা ক্যাপটিভ পাওয়ার তৈরি করো। আজকে 2019 সালে এসে বলছেন যে আমি তাদের কোয়ালিটি বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি, কিন্তু কোয়ালিটি বিদ্যুৎ সাপ্লাই এটা সোনার হরিণের মতো, পৃথিবীর দিগন্ত রেখার মতো আমাদের দেখা যায়, ছোঁয়া যায় না। এখানে কোথায় কোন জায়গায় ট্রান্সমিশনে এবং ডিস্ট্রিবিউশনে বা ইভেন কোয়ালিটি জেনারেশন আমরা জেনারেশন সিস্টেম আদৌ ডেভেলপ করতে পারছি কিনা তার কোনো টেকনিক্যাল স্টাডি নেই। এনার্জি অডিট একটা ইন্ডিয়ান পার্টি করে দিয়ে গেছে, সেই এনার্জি অডিটের মধ্যে কি ত্রুটি আছে, কোন কোন পাওয়ার প্ল্যান্টকে রিটায়ারমেন্টে দিতে বলা হয়েছে, সেই সব জায়গায় সেই সুপারিশগুলোকে আমরা বাস্তবায়ন করি নাই। তাহলে আমরা যেভাবে বলছি। জি, দর্শক একটু পরে আবার ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। ফিরে আসবো জনাব সদরুল হাসান আপনার কাছে। এখান থেকে বেরিয়ে আসার বা সমাধান করার কোনো পরামর্শ আপনার আছে কিনা? অবশ্যই এখান থেকে সব সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ আছে যদি গভর্নমেন্টের ইন্টেনশনটা সেরকম থাকে যে আমরা বেরিয়ে আসতে চাই। এখন গভর্নমেন্টের মধ্যে যারা গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে, গভর্নমেন্ট সেই ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ বর্তমান সময়ে বেশ কিছু ব্যবসায়ী যাদের খুবই ইনফ্লুয়েন্স আছে আমরা দেখতে পাচ্ছি। তো যেটাই হোক, কিন্তু এটা তো একটা জাতীয় সংকট, এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেই বেরিয়ে আসাটা আমি মনে করি গভর্নমেন্টের ইন্টেনশনটাই আসল। গভর্নমেন্ট চাইলে এখনও একটা কমিশন করে বা একটা উচ্চ পর্যায়ে সেই ধরনের কোনো একটা আপনার শুধু গভর্নমেন্টের লোক না, বাইরের এক্সপার্ট নিয়েও কিন্তু এখানে একটা ইভ্যালুয়েশন করতে পারে যে আমাদের আসলে কতটুকু এখন বিদ্যুৎ দরকার, বিদ্যুতের যে পরিকল্পনাটা সেখানে কি কাটছাট করা দরকার কিনা, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেভাবে হচ্ছে বা যেটা হবে যে ফোরকাস্ট আছে সেই অনুযায়ী কি আমরা এগোতে পারি কিনা, এটা যদি গভর্নমেন্ট করতে পারে। আমি এখানে একটা জিনিস একটু স্মরণ করতে চাই, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এই বিদ্যুতের পরিকল্পনার শুরুর দিকে যখন আবুল কালাম আজাদ সাহেব সেক্রেটারি ছিলেন, উনি তখন বলেছিলেন যে 2009 থেকে 2012 সাল পর্যন্ত বিদ্যুতের ট্যারিফ বাড়বে, এরপরে আস্তে আস্তে কমে আসবে, কিন্তু আমরা আর কমে আসার কোনো লক্ষণ দেখি নাই। এবং এবার তো এই বোধহয় গতকাল বা তার আগের দিন একটা আইন পাস হয়েছে যে বছরে যতবার ইচ্ছা গভর্নমেন্ট চাইলে বিদ্যুতের দাম বাড়াতে পারবে। তো এগুলো কিসের ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে? নিশ্চয়ই গভর্নমেন্টের মাথায় ওই বেরিয়ে আসার চিন্তা নাই, গভর্নমেন্টের মাথায় এখন এই বিদ্যুৎকে কিভাবে মানুষের মধ্যে খাওয়ানো যায়, সেটা হচ্ছে বেশি দাম দিয়ে কিভাবে এগুলো অপারেট করা যায়, সেটাই বোধহয় আমার মনে হয় চিন্তা। এটা বেরিয়ে আসতে হলে সিম্পল, এটাকে রিইভ্যালুয়েট করতে হবে আপনার, এবং কিছু শক্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এগুলো বাদ দিব, এগুলো আমরা করব। জি, ধন্যবাদ। অধ্যাপক আলম, আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি বিদায়ী বিদ্যুৎ সচিব একটা কথা বলে গেছেন যে সরকারকে আস্থাভাজন হতে হবে জনগণের কাছে, ভোক্তাদের কাছে। সরকারকে আস্থাভাজন করবে সরকারের স্ট্যাটিউটরি বডি, রেগুলেটরি কমিশন, বিদ্যুৎ বিভাগ, ইউটিলিটিগুলো, এরা সবাই হচ্ছে সরকারের একটা অঙ্গ প্রত্যঙ্গ। তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে সরকারকে জনগণের কাছে, ভোক্তাদের কাছে আস্থায় প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সকল পর্যায়ে সুস্থ প্রতিযোগিতা, সেটা নিয়োগের ক্ষেত্রে, সেটা পারচেজের ক্ষেত্রে, সেটা উন্নয়নের কেনাকাটা বা পাওয়ার প্ল্যান্ট তৈরি, ট্রান্সমিশন লাইন বানানো, সমস্ত ক্ষেত্রে স্বচ্ছ প্রতিযোগিতা আনতে হবে এবং ভোক্তাদের সঠিক দামে যে ভোক্তারা বিদ্যুৎ সেবা বা জ্বালানি সেবা পায় তার নিশ্চিত করার জন্য থার্ড পার্টির অ্যাসেসমেন্ট লাগবে। থার্ড পার্টির অ্যাসেসমেন্টের জন্য রেগুলেটরি কমিশনকে যেভাবে
ভেঙে ফেলে দেওয়া হয়েছে, যেভাবে দুর্বল করে ফেলা হয়েছে, সেটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রথমতই পরিকল্পনার কাজটা নির্বাহী মন্ত্রণালয় করতে পারবে না, পরিকল্পনার কাজটা পরিকল্পনা কমিশনকেই করতে হবে। পলিসিটা মন্ত্রণালয় করে, পরিকল্পনা মন্ত্রণালয় করে, পলিসিটাকে ক্যাবিনেটকে করতে হবে এবং সেই ক্যাবিনেটকে যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে পলিসি করলে এগুলোকে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স আনা সম্ভব হয়, স্বার্থ সংঘাত মুক্ত করা সম্ভব হয়, সেটা করতে হবে। সবার আগে যে কাজটা এগুলো করতে হলে এবং রেগুলেশনটা রেগুলেটরি বডিকে করতে হবে, বিআরসি কে করতে হবে। এগুলো করলেই এই সব জায়গাগুলো নিশ্চিত করা হবে। এর জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে স্বার্থ সংঘাত মুক্ত, অর্থাৎ বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের সচিব, কর্মকর্তা, মুখ্য সচিব এদেরকে অবশ্যই এই সমস্ত ইউটিলিটির কোনো কোম্পানির পরিচালনা বোর্ডের সভাপতি সদস্য রাখা যাবে না এবং তাদেরকে আপস্ট্রিম রেগুলেটর হিসেবে বিদ্যুৎ বিভাগের স্ব দায়িত্বে তাদেরকে আবদ্ধ রাখতে হবে এবং এখানকে এইসব দায়িত্ব থেকে মুক্ত করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করা হবে ততক্ষণ কোনো কিছু করেই কোনো কিছু হবে না। সময় হাতে নেই আসলে। জনাব মোহাম্মদ হোসেন, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। না, আমার তো দুইজনের বক্তব্যের উপরে যোগ করা উচিত, কিন্তু যেহেতু আপনার সময় নাই বললেন, আমি আপনাকে এবার করতে চাই না। দুটো জিনিস শুধু বলবো, একটা সদরুলের একটা কারেকশন করে দিই, সেটা হলো যে বার্কের একটা যেটা সংশোধন হয়েছে, এটা ট্যারিফ বাড়ানোর জন্য নয়, এটা হলো বছরে 2 বার ট্যারিফ রিভিউ করা যাবে। এটা কমতেও পারে, বাড়তেও পারে, সুতরাং এটাকে ওইভাবে কনসেপ্ট ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এটা আপনি জাস্ট এই প্রশ্নের জবাব না, আমি সেই বৈঠকে যাব না, সময় নাই, শুধু একটু কারেকশনটা করে দিলাম, এটা ট্যারিফ রিভিউ হবে বছরে 2 বার। সেকেন্ড হলো যে দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমরা যেটা বিশ্বাস করি, যেটা হলো যে ধরেন যেটাকে বলা হচ্ছে যে ভুল হয়েছে, এখন সুযোগ আছে, সদিচ্ছা থাকলে, আমি যেটা বরং এটাকে এভাবে দেখতে চাই, সেটা হলো যে আপনি যখন কোনো একটা স্ট্রাকচার করেন, সে একটা টেবিল বানান, চেয়ার বানান, বাড়ি করেন, তারপরে কি করেন, ফিনিশিং দেন, ফাইন টিউনিং হয়। আমরা কিন্তু মূল কাঠামোটা দাঁড় করেছি পক্ষে বিদ্যুৎ সেক্টরের। আজকে মানুষ 98 ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, কিছু কিছু ইন্টারাপশন হচ্ছে, কিছু কিছু জায়গায় বলা হচ্ছে জেনারেশনটা সারপ্লাস হচ্ছে, এগুলিকে এখন ফাইন টিউনিং করার সময়। এবং আমি মনে করি কি এটাই হলো এই কোনো কিছুর পরিপূর্ণ করার ধারা, এবং আমরা এখন সেই জায়গাটা আছি। অবশ্যই এখন আমরা যেটা করছি, আমরা জেনারেশনটাকে এখন আবার পিএসএমপি রিভিউ করছি, আমরা জেনারেশনকে রিভিজিট করব, আমরা আমাদের টোটাল যে গ্রিড সিস্টেমকে স্টেবিলাইজ করার জন্য যা যা করণীয় আমরা করছি। আমরা প্রাইমারি কন্ট্রোল অনেকটা নিশ্চিত করছি, কিন্তু 26টা পাওয়ার প্ল্যান্টে এফজিএমও হয়েছে, যার কারণে আজকে আমি দেখলাম প্রায় 3-4 ঘন্টা যে আমার ফ্রিকোয়েন্সি কিন্তু 50.25, 24, 23 এরকম থাকে। তার মানে 50.5 এর নিচে আমার থাকে সব সময়, যেটা অনেক ক্ষেত্রে আমাদের শীতের দিনে 51-এ উঠে যেত, গরমের দিনে 49 এর নিচে নেমে যেত। সো আমরা কিন্তু ওইসব জায়গাগুলো আছি। আমাদের ডিস্ট্রিবিউশন গুলো তারা ইন্ডাস্ট্রিকে আনার জন্য বিভিন্ন জায়গায় ডুয়াল সোর্স করা হচ্ছে, যেটা প্রফেসর শামসুল আলম বললো যে এখন এই পিজাতে ক্যাপটিভ আছে। আমি যতক্ষণ তাকে যদি এই নিশ্চয় দিতে না পারে যে তাকে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিব, সে তো রাখবে। সো আমরা এখন কিন্তু এই ফাইন টিউনিং করছি। আমি বিশ্বাস করি যে আমাদের আগামী কাপল অফ ইয়ার্স হবে এই ফাইন টিউনিং, এবং এরপরে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা মানুষকে আনইন্টারাপ্টেড কোয়ালিটি ইলেকট্রিসিটি দিব, এবং অবশ্যই এবং কস্টটাকেও আমরা অ্যাফোর্ডেবল করার চেষ্টা করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।